এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? কারোর অনুমতি ছাড়া? আসলে ব্যাপারটা হলো, আমি আমার ছেলেকে এই বিদ্যালয়তে ভর্তি করাতে চাই। ভর্তি করাবে? আর সেটাও এখানে? তোমার সত্যি সাহস আছে বটে, হ্যাঁ? আরে এখানে শুধু বড় লোকের ছেলেরা ভর্তি হয়। তোমাকে দেখে তো মনে হচ্ছে যে তুমি কোনো আবর্জনা পরিষ্কার করো। আরে এসব আপনি কি আজেবাজে কথা বলছেন? আমার ছেলে পড়াশোনায় খুবই ভালো, বুঝেছেন? দয়া করে আমাদেরকে ভেতরে যেতে দিন, আমাদেরকে অপমান করবেন না। এই আমি তোমাদেরকে বললাম না, যাও এখান থেকে, নাহলে এক্ষুনি এই ডান্ডা দিয়ে তোমাদের শায়েস্তা করবো। হ্যাঁ, বুঝতে পেরেছ? দারোয়ান যখন ওদেরকে তাড়িয়ে দিচ্ছিল তখনই সেখানে বিদ্যালয়ের একজন মাস্টার চলে আসে আর রামনারায়ণ আর তার পরিবারের দশা দেখে বলতে শুরু করে, দারোয়ান, আমি তোমাকে কতবার বলেছি না যে মানুষের সাথে এইভাবে কথা বলবে না? যাও এখান থেকে, নিজের কাজ করো গিয়ে, আমি দেখে নিচ্ছি। আপনারা সবাই আমার সাথে মুখ্য অধ্যাপকের রুমে চলুন। তারপর ওরা সবাই মিলে মুখ্য অধ্যাপকের অফিসে যায়। আগে ম্যাডাম, ওরা নিজেদের বাচ্চাকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করাতে নিয়ে এসেছে, সেই জন্য আমি ওদেরকে ভেতরে নিয়ে এলাম। বাচ্চাটা পড়াশোনাতে খুবই ভালো। বলুন, কি ব্যাপার? আপনারা এই স্কুলের নামটা জানেন কি? এটা দীনদয়াল স্কুল। এটা অনেক বড় কনভেন্ট স্কুল। ইংরেজদের মতো চলাফেরা আমরা শিখাই এখানে, যাতে ওদের মধ্যে অনুশাসন আসে। আমরা আমাদের বাচ্চার মধ্যে এই সমস্ত গুণই দেখতে চাই, আর তার জন্য আমরা যত টাকা লাগবে সব দিতে রাজি আছি। রামনারায়ণের এই কথা শোনার পরে প্রিন্সিপাল আর ওই মাস্টারের কথা লোভে একেবারে চকচক করে ওঠে। তখন মাস্টার প্রিন্সিপালকে বলে, এরা গরিব হতে পারে ঠিকই, তবে এরা কিন্তু খুবই অসহায় দেখছি। আমরা কিন্তু এই সুযোগটা নিতেই পারি। নিজেদের বাচ্চাকে পড়ানোর জন্য এরা সমস্ত টাকা দিয়ে দিতে পারে। যদি বলেন আপনি, তাহলে এদের থেকে বেশি টাকা নিয়ে নেব। এটাও কোনো বলার কথা হলো? এদের থেকে টাকা পেয়েই তো আমার আর আমার বাচ্চাদের পরিবার হাসি খুশি থাকবে। যত লোটা যায় লুটে নাও। আমাদের বিদ্যালয়তে 25,000-এ ভর্তি করা হয়, আমি ওদেরকে 50,000 বলছি। আপনি শুধু হ্যাঁ বলে দেবেন। রামনারায়ণ বাবু, 50,000 টাকা দিয়ে দাও আমাদেরকে, আর তোমার বাচ্চাকে এই স্কুলে ভর্তি করিয়ে দাও, ঠিক আছে? মালিক, এত টাকা কোত্থেকে আনবো আমি? একটু কি সময় পাওয়া যেতে পারে? দেখো, যদি নিচের বাচ্চার ভবিষ্যতের সুরক্ষা চাও তাহলে অ্যাডমিশন নিয়ে নাও, নয়তো আমাদের সময় নষ্ট করো না। চলে যাও, যখন পয়সা হবে না তখন এসো। রামনারায়ণ আর কুসুম আর হর্ষ ওখান থেকে উদাস হয়ে বাড়ি চলে যায়। বাবা, আমার বয়সের সমস্ত বাচ্চারা স্কুলে যায় ভালো ভালো টিফিন নিয়ে। আমি কবে যাব? তুমি অবশ্যই যাবে বাবা, একটু সময় দাও আমাকে। আমি হর্ষের জন্য খুব চিন্তা করছি গো। 50,000 টাকা আমরা কোত্থেকে আনবো? নিজের বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য আমি সব কিছু করতে পারি। আমরা কেন না গিয়ে গ্রামে রামু কাকার সাহায্য নিই? গ্রামে সবচেয়ে পুরনো আর লেখাপড়া জানা তো উনি। উনি আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন। রামনারায়ণ আর কুসুম রামু কাকার বাড়িতে যায় আর ওনাকে সব সমস্যার কথা খুলে বলে। তখন রামু কাকা তাদেরকে বলে, তুমি তোমার বাচ্চাকে আমাদের গ্রামের বিদ্যালয়ে কেন পড়াচ্ছ না? আমাদের গ্রামে বিদ্যালয় আছেই কোথায়? গ্রামে কোনো ভালো শিক্ষা দিতে পারবে না কেউ, সেই জন্যই তো আমি ওকে অন্য গ্রামে শহরের বিদ্যালয়ে দিতে চাইছি। তোমরা দুজন আমার সাথে চলো, আমাদের গ্রামেরই একটা জিনিস তোমাদের দেখাবো। রামু কাকা ওদেরকে জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে একটা গুহায় নিয়ে যায়। তারপর বলে, এই গুহার ভেতরে যাও, তুমি সব জানতে পারবে। যেই কুসুম আর রামনারায়ণ ওই গুহার ভেতরে যায়, একটা অন্য জগতে ওরা পৌঁছে যায় তখনই। আর ওদের সামনে একটা বিশাল বড় পাঠশালা চলে আসে, যেটা পুরো সোনার হয়। আর ওই পাঠশালাতে সোনার ঘণ্টা থাকে, সোনার ব্ল্যাকবোর্ড, সোনার বেঞ্চ, যেখানে বসে সব বাচ্চারা পড়াশোনা করছিল। এই সব কিছু দেখার পরে কুসুম আর রামনারায়ণ অবাক হয়ে যায় আর রামু কাকাকে জিজ্ঞাসা করে, এসব কি করে হতে পারে? আমাদের গ্রামে সোনার পাঠশালা কি করে হতে পারে? আর এটা গুপ্ত কেন? আর তখনই রামু কাকা ওদেরকে সব কথা খুলে বলে, ইংরেজদের ভয়ের কারণে এই স্কুলটা আমাদের পূর্ব বংশের লোকেরা এখানে তৈরি করেছিল, যাতে আমরা আমাদের সংস্কৃতি আর ভাবনা চিন্তাকে ভুলে না যাই। আমার বাবা তো এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। একদিন ওনাকে ইংরেজরা ধরে ফেলেন। তোমরা 2 পয়সার লোক আমাদের মতন স্কুল খুলছো, হ্যাঁ? তোমাকে আমি ছাড়বো না। কিন্তু আমরা তোমার কি ক্ষতি করেছি?
তোমার বাচ্চাকে পড়াশোনা করে আমাদের থেকে বেশি উন্নতি করতে চাও, এটা আমরা কখনো হতে দিতে পারি না। আমাদের থেকে তোমরা কি চাও বলো তো? কি করব আমরা? পুরো নাগপুর গ্রামে যত সোনা আছে আমাদের কাছে এনে দাও, আর তোমার এই নোংরা স্কুলটা বন্ধ করে তুমি এখান থেকে চলে যাও। আমি এই সোনা তোমাকে কখনো দেব না। সব সোনা নিয়ে আমি জঙ্গলের গুহাতে গিয়ে লুকিয়ে পড়বো আর একটা নিজের জগৎ বানাবো। হ্যাঁ, আর সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা নাগবাসীরা ওই সোনার স্কুলটাকে গোপন ভাবেই চালাচ্ছি। হে ভগবান, তাহলে আসল কথা এটা যে আপনি আমার বাচ্চাদেরকেও এই সোনার স্কুলে অ্যাডমিশন দেবেন? দয়া করুন রামু কাকা, আমার বাচ্চাকে শিক্ষিত করে তুলতেই হবে। আমি তোমার ছেলেকে তখনই এই বিদ্যালয়ে ঢুকতে দেব যখন তুমি শহরের বিদ্যালয়ের মুখোশটা খুলে দেবে। ওই বিদ্যালয় আমাদের গ্রামের অনেক লোককে ঠকিয়েছে, এটা তোমাকে করতেই হবে। আমরা অবশ্যই এটা করব, ওদেরকে আমি শাস্তি দেবই দেব। এর জন্য আমাদেরকে একটা প্রমাণ দিতে হবে। তুমি সেসব চিন্তা করো না, ওরা যত টাকা তোমাদের থেকে চেয়েছে তত টাকা তোমরা নিয়ে যাও। আমি পেছন থেকে পুলিশকে বলে দেব সব, পুলিশ তখন হাতে নাতে ওদেরকে ধরবে। কুসুম আর রামনারায়ণ ঠিক তেমনটাই করে। ওই বড় লোকদের বিদ্যালয়ে টাকা নিয়ে ওরা পৌঁছে যায়, আর রামনারায়ণ প্রিন্সিপালকে বলে, আগে এই নিন আপনার টাকা, পুরো 50,000 রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আমি তো আগে থেকেই জানতাম যে তোমরা নিজের বাচ্চাকে আমাদের স্কুলেই পড়াবে। আরে এত ভালো স্কুল যে, আর কোথায় সোনার সেই বাজে পাঠশালা। দাও, আমাকে টাকা দাও। রামনারায়ণ যেই পয়সা প্রিন্সিপালকে দেয় আর প্রিন্সিপাল হাতে টাকা নেয়, ওই রুমের মধ্যে সঙ্গে সঙ্গে পুলিশের লোক চলে আসে আর ওনাকে হাতে নাতে ধরে নেয়। জেলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমি আর আমার বর পরিশ্রম করে দিন রাত লোকেদের বাড়িতে কাজ করে নিজের বাচ্চাদেরকে পড়াতে চাই, আর তুমি হলে তোমার তো লজ্জাও করে না। প্রিন্সিপাল আর মাস্টার দুজনই হাতে নাতে ধরা পড়ে যায়, আর তারপরেই হর্ষ ওদের গ্রামের সোনার পাঠশালায় ভর্তি হয়ে যায়। এটা চ্যাটার্জি পরিবার। এই পরিবারের প্রধান দীনদয়াল বাবু ছিলেন, যিনি পেশায় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এটা ওনার স্ত্রী মিনা, আর এটা ছেলে ধীরজ, যার ট্রাকের ব্যবসা আছে। আর এটা বৌমা পুনম। চ্যাটার্জি পরিবার খুব হাসি খুশি ও সন্তুষ্ট পরিবার। আরে বৌমা, এসো দাবা খেলে। না বাবা, আমি সব সময় হেরে যাই, আপনি ওর সাথে খেলুন। সব সময় তো আমিই হারি, কিন্তু বাবা আমি খেলবো যতক্ষণ না পরোটা তৈরি হচ্ছে। আমার কাছে করার মতো কিচ্ছু নেই, তুমি সাজাও বাবা। এই না হলে আমার ছেলে। বাবা ছেলে দাবা খেলতে বসে গেল। দীনদয়াল বাবু দাবা খেলায় ওস্তাদ ছিলেন, আর কিছু মিনিটে উনি ধীরজকে হারিয়ে দিলেন। তুমি একবারও আমার ছেলেকে জিততে দাও না। আমি একে জেতার থেকে আটকেছি নাকি? যদি তোমার ছেলে জেতার উপযুক্ত হয় তাহলে তো জিতে যাবে। এবার কেউ নিজেকে হারিয়ে তার ছেলেকে কি করে জেতাবে বলো? বাবা, আমার তো হারতে বেশ ভালোই লাগে। তোমার এই খেলাটা যে এত প্রিয় যে কি আর কি বলবো তোমাকে। এই খেলাটার থেকে আমার বাচ্চাদেরকে পড়ানোটা বেশি প্রিয়। আর আমার 10টা বেজে গেছে, আমি চললাম স্কুলে। আরে কিন্তু বাবা, খাবার তো খেয়ে যান। সময় নেই বৌমা আমার কাছে। একটা মিনিট তো দাঁড়ান, আমি কোটে ভরে দিচ্ছি। ঠিক আছে, শুধু 1 মিনিট। পুনম তাড়াতাড়ি করে টিফিনে দিল, আর দীনদয়াল বাবু চলে গেলেন। দীনদয়াল বাবু সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। সরকারি স্কুলের অবস্থা খারাপ থাকলেও ওখানে শিক্ষা খুব ভালো পাওয়া যেত। দীনদয়াল বাবু মন দিয়ে পড়াতেন। আরে খোকা, তুই আজকে এত দেরি করে কেন এলি? স্যার স্যার, আমি পাশের গ্রামে গিয়েছিলাম আমার দিদিকে শাশুড়ির বাড়িতে ছাড়তে। ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসেছি, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, এইবার তুই ক্লাসে বসতে পারিস। এরপরে আবার দেরি হলে আমি তোর অজুহাত কিন্তু শুনবো না। ঠিক আছে। দীনদয়াল বাবু শিক্ষাকে খুব গুরুত্ব দিতেন। উনি বলতেন যে স্কুলে কাটানো প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ হয়। এই জন্য না উনি দেরি করে যেতেন, আর না ওনার ছাত্রদের দেরি করে আসতে দিতেন।
সবকিছু ভালো চলতো যতক্ষণ না বর্ষাকাল আসতো, কিন্তু বর্ষাকাল এলেই ক্লাস খালি হয়ে যেত, কারণ সরকারি স্কুলের ছাদ ফুটো হয়ে যেত। আর ছাদের মেরামত করার জন্য দীনদয়াল বাবু প্রতি বছর সরকারি অফিসে আর্জি নিয়ে যেতেন। আসুন দীনদয়াল বাবু, আমি তো এটাই ভাবছিলাম যে বর্ষাকাল এসে গেছে, আপনি এখনো এলেন না কেন? কি নেবেন, চা না ঠান্ডা? আপনি শুধু আমাদের স্কুলের ছাদ মেরামত করে দিন, এছাড়া আমার আর কিছু চাই না। ব্যাপারটা এরকম দীনদয়াল বাবু, আমি প্রতি বছর আপনার আর্জি ওপর মহলে দিই, কিন্তু মন্ত্রী আপনার এই আর্জির জন্য ফান্ড স্যাংশন করেন না। এবার এতে আমি কি করতে পারি? এবার আমার কি করা উচিত? আপনি একবার গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করুন, হয়তো আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই আর্জি ওনাকেই দেব। দীনদয়াল বাবু মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিল আর ওনার সাথে দেখা করতে গেল। স্যার, আমি সরকারি স্কুলের শিক্ষক। আমাদের স্কুলের ছাদ বিগত 4 বছর ধরে জল পড়ছে। প্রতি বছর আমি সরকারি অফিসে ঘুরতে থাকি। দয়া করে যদি আপনি আমার এই আর্জিটা স্বীকার করে নেন, আমার আধিকারিককে আদেশ দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, আমরা অতি শীঘ্রই আপনাদের স্কুলের মেরামতের কাজ কোনো কন্ট্রাক্টরকে দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আজ দীনদয়াল বাবু খুশি ছিলেন যে তাড়াতাড়ি ওনার স্কুলের ছাদের মেরামত হয়ে যাবে। উনি জিলিপি নিয়ে বাড়ি পৌঁছলেন। কি ব্যাপার বাবা, আজকে তোমাকে খুব খুশি দেখাচ্ছে? খুশি হবার তো কথায়। আজকে আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি, উনি আমার আর্জি স্বীকার করে নিয়েছেন। এবার তাড়াতাড়ি স্কুলের ছাদ মেরামত হবে। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। ভালো হয়েছে, তুমি আবার স্কুলে থাকলে এখানে আমাদের অসুবিধাটা একটু কম হবে। কি? এই খবরটা শুনে পুরো পরিবার খুশি ছিল। সবাই জানতো যে দীনদয়াল বাবু শিক্ষাকে কত ভালোবাসেন। এই ব্যাপারটার অনেক দিন কেটে গেল, এখনো অবধি কোনো কাজ শুরুই হলো না। তাই খোঁজ নেওয়ার জন্য দীনদয়াল বাবু আবার সরকারি অফিসে গেলেন। কি হলো দীনদয়াল বাবু, আজকে আপনি আবার এখানে? আমি মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। উনি বলেছিলেন যে উনি তাড়াতাড়ি স্কুলের কন্ট্রাক্ট কাউকে দিয়ে মেরামতের কাজ শুরু করবেন, কিন্তু এখনো অবধি কিছুই শুরু হলো না। আমাদের কাছে তো এরকম কোনো খবর নেই। মনে হয় মন্ত্রী মশাই আপনার কথা শুনে আবার ভুলে গেছেন। কি? আমি এক্ষুনি ওনার কাছে গিয়ে ওনাকে মনে করাচ্ছি। কোনো লাভ হবে না দীনদয়াল বাবু, মন্ত্রী মশাই ফরেন ট্রিপে গেছেন 1 মাসের জন্য। 1 মাস? বাপরে, ততদিন স্কুল বন্ধ থাকবে? আর কোনো উপায়ও তো নেই।